আসলে বর্তমানে স্মার্টফোন কোম্পানিগুলোকে আমি এক্সট্রা করে কিছু বলবো না। একসময় তারা স্মার্টফোন লঞ্চ করতো, সেগুলোকে আসলে স্মার্টফোন বলা যেতে পারতো, বাট রিসেন্টলি সময় তারা এক প্রকার ইমোশন নিয়ে আমাদের সাথে খেলা করছে। ইভেন আমরা সেখানে ট্র্যাপও হচ্ছি। ফর এক্সাম্পল হিসেবে আপনি রিয়েলমির কিন্তু 15X ধরতে পারেন, যেটি 15 কিংবা 18,000 টাকার মধ্যে আমাদেরকে অফার করছে। 7,000 mAh ব্যাটারি থেকে শুরু করে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর 144,000 ফাস্ট রিফ্রেশ রেট সহ স্মার্টফোনটি ভালো একটা স্পেসিফিকেশন কিন্তু অফার করছে। বাট এর ভেতরে কালো সত্যটাই আমি আপনাকে বলতে চাচ্ছি, যেখানে তারা ফার্স্ট অফ অল ডিজাইনে খুব একটা কেন জানি না নজর দেয় না। ওল্ডেস্ট কিংবা তাদের প্রিভিয়াস জেনারেশনের মতনই ডিজাইনটা রাখা, আর ক্যামেরা বাম্প এরিয়াটুকুতে গাদা গাদা সেন্সর থাকলেও কাজের সেন্সর আসলে আমি এটা ভিডিওর সামনে আলোচনা করছি। এই বাজেটে ফুল বডি প্লাস্টিকটি মেনে নেওয়া হলো, হাতে নিলে কিছুটা আপনার চিপ ফিল লাগতে পারে। বাট এর ভেতরে 7,000 mAh একটি ব্যাটারি থাকা সত্ত্বেও এর থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 212 গ্রাম। হ্যাঁ, কিছুটা আপনার ভারী লাগতে পারে, বাট ব্যাটারিটাও বড় দেওয়া হয়েছে, সেটা আবার প্রশংসার দাবি রাখে। তবে সিলিকন টেকনোলজি ইউজ করা সত্ত্বেও স্মার্টফোনটির এত ওজন কেন, এটা আসলে বুঝলাম না আর কি। টাইনাটোনের 2 কিংবা 2.5 দিনের কাছাকাছি একটা ব্যাকআপ দিচ্ছিল আমাদেরকে, সাথে 60 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডটা বক্সে প্রোভাইড করেছিল তারা। তবে ভালো ব্যাপার, অ্যাজ এ পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবেন, যেহেতু রিভার্স চার্জিং এর সুবিধা দেওয়া হয়েছে। ডিজাইন নিয়ে খুব একটা হামুর কথা বলবো না, ব্যাকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা প্যাটার্ন ইউজ করেছে তারা, এটা মানতে বাধ্য। সাথে IP68 এবং 69 কিন্তু রেটিং এতে দেওয়া হয়েছে। আর ওভারঅল বিল কোয়ালিটিটাও বেশ শক্তপোক্ত ছিল, কারণ মিলিটারি স্ট্যান্ডার্ড 810 সার্টিফিকেট রয়েছে। আপাতত এসব কিছু আপনার ভালো লাগতে পারে, আপনার তার ডিজাইন বলুন কিংবা তার ব্যাটারি বলুন। হ্যাঁ, এখন যা বলতে চাচ্ছি তো অবশ্যই কিছুটা শখ হতে পারে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি এবং তার হনেস্টলি জবাব যদি আপনি দেন, আমি যদি বলি আপনাকে যে আপনি HD+ রেজুলেশনের ডিসপ্লে কোন প্রাইস পয়েন্টে অ্যাকসেপ্ট করবেন, সেটা কিন্তু বাংলাদেশ সাইকেলে 80 কিংবা 90% পিপলে কিন্তু 10-12 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু HD+ ডিসপ্লেটা আসলে গ্রহণযোগ্য। বাট এটা ইন্ডিয়ান মার্কেটে যেহেতু আমরা 15 কিংবা 18,000 রুপির মধ্যে লঞ্চ হয়েছে, আর বাংলাদেশের বাজারে অলমোস্ট 20-22 হাজার টাকার কাছাকাছি আমরা দেখতে পারবো, যেটা এই প্রাইস পয়েন্টের মধ্যে একদমই খাপ খায় না বলতে পারে। সাথে চিন এবং বেজলও কিছু আংশিক মোটা লাগতে পারে। তবে হ্যাঁ, এর কর্নার গুলো কিন্তু আইফোনের মতন রাউন্ডেড করা হয়েছে, তবে ডিসপ্লে সাইজও বেশ বড়সড় হয়েছিল। আমরা এখানে 6.81 ইঞ্চি মাপের HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল দেখতে পারবো, যাতে রয়েছে 144 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ রেট। তবে এটা খুশি হওয়ার বিষয় না, এই 144 হার্জ রিফ্রেশ রেটটা কিন্তু অত্যধিক ভাবে তার ডায়াল অ্যাপ কিংবা তার সেটিং এ কাজ করে। অল ওভার মাল্টিমিডিয়ার ক্ষেত্রে রেজুলেশনে কিছুটা ঘাটতি রয়েছে, বুঝতেই পারবেন। পিক্সেল গুলো খুব ভালোভাবে ভিজিবল হবে না। তবে অল ওভার ডিসপ্লে কম্পার্টমেন্ট এই বাজেটে আমাকে খুশি করতে পারে না। তবে হ্যাঁ, প্ল্যাটফর্ম সেকশন নিয়ে আপনি কি বলবেন? আউট অফ দ্য বক্স Android 15 এর সাথে আসা স্মার্টফোনটির ব্যাকএন্ডে কিন্তু Realme UI 6.0 কে দেখতে পারবেন। পাশাপাশি UI তে আপনার যেসব টুকিটাকি AI ফিউচার গুলো রয়েছে সেগুলো কেন দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, Realme বাজেট সিরিজের স্মার্টফোন মানে জানেন অ্যাডস এর ঘাটতি। এক কথা, আপনাকে প্রচুর পরিমাণে অ্যাডস দেখাবে, তার সাথে অ্যাপসও কিন্তু থাকবে, যেগুলো চাইনা আনইনস্টল কিংবা অফ করে দিতে পারবেন, ফলে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তবে চিপসেট হিসেবে যেহেতু তারা ইউজ করেছে MediaTek Dimensity 6300, যেটা 6 বেস্ট অক্টা কোর একটি প্রসেসর, আর ম্যাক্সিমাম কোর হচ্ছে আপনার 2.4 GHz এর, দুইটা কিন্তু Cortex X76, যার ফলে পাবজি গেমটা 40 FPS রেখে প্লে করা গেলেও যেসব আপনার মিডিয়াম কিংবা লো গ্রাফিক্সের গেম রয়েছে, যেমন মিডিয়াম গ্রাফিক্সের গেমের মধ্যে ফ্রি ফায়ার, এসব গেম কিন্তু আপনি ভালোভাবে প্লে করতে পারবেন। তবে যেসব হাই ইন্টেন্সি কিংবা হাই গ্রাফিক্স গেম রয়েছে, আপনার COD, পাবজি মোবাইল, অনলাইন, এগুলো কিন্তু ক্যাজুয়াল টাইপের প্লে করলেই মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স পাবেন। আদারওয়াইজ ডে বাই ডে মাল্টিটাস্কিং এ মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন, কারণ এর অন্তত স্কোরে অলমোস্ট রেজাল্ট এসেছে 4.5 লাখের কাছাকাছি। তবে তারা এখানে মিডিয়াটেকের G200 চিপসেটটা ইউজ করলে কিছুটা বেটার হতো আমি বলতাম, কারণ দৈনন্দিন জীবনে সেম পারফরমেন্স পেলেও গেমিং এর ক্ষেত্রে কিছুটা ভালো পারফরমেন্স পেতেন, যেটি বাজারে 6128, 8128 এবং 8256 এই তিনটি র্যাম ব্যান্ডে অ্যাভেলেবেল থাকবে। তবে ভালো ব্যাপার, SD কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 2TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন, সাথে আরো 8GB ভার্চুয়াল র্যামও কিন্তু আপনি এক্সট্রা যোগ করতে পারবেন। আহামরি খুব একটা কাজ আসবে না সেটা। এবার আসুন এর ব্যাকের ক্যামেরা বাম্পে দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। হ্যাঁ, মনে হতে পারে এখানে সেন্সর 3টা, সাথে রিং লাইট এবং ফ্ল্যাশ লাইটটিকেও প্লেসমেন্ট করেছে। তবে কাজের সেন্সর একটাই, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি, আর ফ্রন্ট ফেসিং 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। হ্যাঁ, সেলফি ক্যামেরাতে তার রেজুলেশনটা ভালো লেগেছে, বাট ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p ভিডিওগুলো শুট করতে পারবেন। এই ব্যাপারটা আসলে আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে। সর্বোচ্চ এখানে মিনিমাম 4K কিংবা 2K দেওয়া উচিত ছিল। তবে ওভারঅল এক বাক্যে বললে কোনো কিছু তো আর পারফেক্ট থাকে না, এখানেও ভালো খারাপ দুইটাই রয়েছে, আপনাকে সব বিবেচনা করে দেখতে হবে। আর আপনি যদি এর বিকল্প চান তাহলে আপনি CMA Phone 1 দেখতে পারেন। আদারওয়াইজ আমরা স্যামসাং এর M35 রয়েছে, তার সাথে Vivo T4X সহ আপনার IQ Z10X। অবশ্যই আমি যে স্মার্টফোনগুলো বলেছিলাম এই বাজেটের মধ্যে দেখতে পারেন, যদি 20 কিংবা 22 হাজার টাকা প্রাইস পয়েন্ট হয়ে থাকে। তবে স্মার্টফোনটি খুবই শীঘ্রই কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তবে দেখা যাক কোন প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ করে। আসলে 20 কিংবা 22 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তবে বরাবরের মতন এবারও আপনারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।